হ্যালো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব তোমাদের চেনা বা কারো অচেনা পুরুলিয়ার নতুন এক সফরে। সকালবেলার বরন্তী লেক থেকে জয়চণ্ডী পাহাড়ে, যেখানে ধর্মীয় আস্থার সাথে প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে যায়। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা পলাশের জানানো বসন্তের বার্তা নিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে দাঁড়িয়ে থাকা শাল সেগুনের অভ্যর্থনা স্বীকার করতে করতে পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য অযোধ্যা পাহাড়ে। আজকের এই ব্লগে আমি তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের বন্ধু পলাশ, আর এটা আমার পলাশের সন্ধানে পুরুলিয়ার দ্বিতীয় পর্ব। আজকের সকালটা শুরু হলো এই মিষ্টি কুকুর ছানার সাথে খেলা দিয়ে। একজন তো ভয়ই পালালো, কিন্তু ও আমাদের খেলার সাথী বানিয়ে নিয়েছে। আমাদের সাথে আরও খেলতে চায়। এই রিসর্টে প্রতিদিন নতুন নতুন মানুষের দেখা পায় বলে ও খুব তাড়াতাড়ি বন্ধু বানাতে পারে। বরন্তী লেকে বিকেলবেলার সূর্যাস্ত খুব সুন্দর দেখায়। দুটি পাহাড়ের মাঝে আস্তে আস্তে সূর্যাস্ত হয়, কিন্তু গতকাল আকাশে মেঘ ছিল, তাই আমরা গতকাল গড় পঞ্চগড়ে চলে গিয়েছিলাম। তাই এখন আমরা সকালবেলার বরন্তী দেখতে এলাম। দূর থেকে এই খেজুর বনের সৌন্দর্য দেখে এখানে চলে এলাম। এই মেঘলা ভোরের কোমল আলোয় একটা আলো আধারে চেয়ে আছে চারিদিকে, আর তার মাঝে এই খেজুর বন ভালোই লাগছে। এই খেজুর গাছের সারির সামনে একটা ছোট্ট নিস্তেজ সূর্য দেখতে পাচ্ছি। ভোরের আকাশের কপালে যেন একটা ছোট্ট টিপ। বরন্তী লেকে কিছুটা সময় কাটিয়ে আমরা জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই রাস্তার বাঁকে বাঁকে দাঁড়িয়ে আছে পলাশ, তাই কখনো রাস্তা থেকে নেমে পলাশের কাছে চলে যাচ্ছি, বা কখনো রাস্তা থেকেই পলাশের লাল আভা দুচোখ করে দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা মুড়ি স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তায় উঠব, আর এই রাস্তা ধরেই পৌঁছে যাব অযোধ্যা পাহাড়, আর পথে ঘুরে নেব জয়চণ্ডী পাহাড়। এই জার্নিটা কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে। কালো পিচে ঢাকা এই রাস্তার দুপাশে আমরা অনেক পলাশের দেখা পাচ্ছি। এই রাস্তার অপরূপ রূপ ফুটিয়ে তুলতে পলাশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে শিমুল। পলাশ আর শিমুলের লাল আভায় এই সময় লাল হয়ে আছে সারা পুরুলিয়া। শুধু তাই নয়, এই রাস্তায় থাকা ছোট বড় গাছের সারি লালের সাথে সবুজ রং মিশিয়ে পুরুলিয়ার যে শোভা আমার চোখের সামনে তুলে ধরছে, সেটা আমাকে বারবার অভিভূত করছে। এই আঁকা বাঁকা ঢালো পথ আমাকে বারবার পুরুলিয়া আসতে বলছে। যদি রবি ঠাকুরের আরব বেদুইন কবিতার বেদুইন হতে পারতাম, তাহলে উট বা ঘোড়া নয়, আমার বাইক নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়তাম এই পথের টানে, এই প্রকৃতির টানে। অদেখাকে দেখার নেশায় ঘুরে বেড়াতাম সারা বিশ্ব, সারা পৃথিবীর কোনায় কোনায় রেখে যেতাম আমার পদচিহ্ন। কিন্তু পৃথিবী তো গোল, কোনো কোনা নেই, তাই হয়তো বেরোতে পারি না। তোমাদের সাথে কথা বলতে বলতে পার হয়ে গেলাম এই ঘন সবুজে ঢাকা জঙ্গলটা। দেখো কি সুন্দরই লাগছে। এখন আমরা রঘুনাথপুর হয়ে জয়চণ্ডী পাহাড়ে চলে এলাম। জয়চণ্ডী পাহাড়ের পাশে কয়েকটা জলাশয় আছে, এটা তাদের মধ্যে একটা। ওই যে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমাদের আজকের প্রথম গন্তব্যে পৌঁছে গেছি। জয়চণ্ডী পাহাড়ের ওপর চণ্ডী মায়ের মন্দির আছে। সিঁড়ি বেয়ে সেখানে উঠবো, কিন্তু তার আগে কিছু খেয়ে নিতে হবে। খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। মুড়ি ঘুগনি এখানকার লোকাল খাবার। কোথাও এলে সেখানকার লোকাল খাবার কিছু তো খেতেই হবে। এখানে লোকে বেশ ঝাল খায়, কাঁচা লঙ্কার বাহারেই সেটা স্পষ্ট। মুড়ি ঘুগনি খেতে বেশ ভালোই, তোমরাও ট্রাই করতে পারো। এই গেট থেকে
আমাদের জয়চণ্ডী পাহাড়ে ওঠা শুরু হলো। মা চণ্ডীর নাম স্মরণ করে জয় বজরং বলি, হর হর মহাদেব বলে আমরা এই সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতে শুরু করলাম। গত বছর আমি পুরুলিয়া এসে চারদিক ঘুরে সন্ধ্যাবেলা জয়চণ্ডী পাহাড়ে এসেছিলাম। তখন এখানে বড় একটা মেলা হচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছিল বলে আর উঠতে পারিনি। সবাই বলল পাহাড়ের ওপর বন্য জন্তু ও সাপের ভয় আছে, তাই সেবার ওঠা হয়নি। তাই এবার সকাল সকাল জয়চণ্ডী পাহাড়ে চলে এসেছি। এখন আমরা আকাশ মেঘলা থাকার সুফল পাচ্ছি। রোদ নেই বলে গরমটা তুলনামূলকভাবে কম। রোদ থাকলে পাহাড়ে উঠতে বেশ কষ্ট হতো। অনেকেই পাহাড় থেকে নামছে দেখতে পাচ্ছি। ওনারা আরও ভোরে পাহাড়ে উঠেছিল। একটু কষ্ট হচ্ছে, একটু হাঁপিয়ে যাচ্ছি। আমাদের প্রায় 400 থেকে 500 সিঁড়ি উঠতে হবে, কিন্তু এই আঁকাবাঁকা সিঁড়িতে ওঠার মজার কাছে এইটুকু পরিশ্রম কোনো ব্যাপার না। তারপর এই যে হাতের কাছে এত সুন্দর পলাশ ফুল দেখতে পেলাম, ভালো লাগাটা আরও বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে বসারও জায়গা আছে, চাইলেই একটু জিরিয়ে নেওয়া যায়। তাই আমরাও একটু জিরিয়ে নিলাম। একটু জিরিয়ে আবার উঠতে শুরু করলাম। এখানে একটা দুটো জল আর কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, চাইলে এখান থেকেও কিনতে পারো। তবে আমি বলবো তোমরা নিচে থেকেই জল নিয়ে আসো। যদি এই দোকান না খোলে তাহলেও যেন তোমাদের অসুবিধা না হয়। ওই যে মন্দির দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি। ফাইনালি আমরা পাহাড়ের উপরে উঠে পড়লাম। পাহাড়ে উঠে কি ভালোই যে লাগছে কি বলবো। এখান থেকে চারদিকের 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। অনেক কষ্টের পর কিছু পাওয়ার মজাই যেন আলাদা। এই দেখো জয়চণ্ডী পাহাড় থেকে চারদিকের ভিউ আমাকে তো পাগল করে দিচ্ছে। ওই মাঠ, ধান ক্ষেত, গাছপালা, বাড়িঘর সব যেন আবছা হতে হতে দূরে ওই দিগন্তে মিশে গেছে। আর এই হলো জয়চণ্ডী মায়ের মন্দির। আর একটু নিচেই বজরংবলী হনুমানের মন্দির। দুটো মন্দিরে প্রণাম করে আবার দিগন্তে মিলিয়ে যাওয়া চারপাশের পরিবেশের সৌন্দর্য একবার দেখে আমরা নামতে শুরু করলাম। গল্প শুনেছি লঙ্কার রাজা রাবণ নাকি স্বর্গে যাবার সিঁড়ি বানাতে চেয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, এখানে মাত্র 400 থেকে 500 সিঁড়ি উঠতে আমাদের যে হাল হলো, স্বর্গে যাবার সিঁড়ি বেয়ে কি আমরা স্বর্গে যেতে পারতাম? মনে তো হচ্ছে না পারতাম বলে, কারণ ওই সিঁড়ি নিশ্চয়ই এভারেস্টের থেকে উঁচু হতো। ভালোই হয়েছে সিঁড়ি বানায়নি, শুধু শুধু ইনভেস্টমেন্ট নষ্ট হতো। আমরা প্রায় চলে এসেছি। ওই যে গেট দেখতে পাচ্ছি। এই আমরা নেমে পড়লাম। আমাদের জয়চণ্ডী পাহাড়ে ওঠার জার্নি শেষ হলো, কিন্তু যে পথে আমরা বেরিয়েছি তার যে এখানে অনেক বাকি। জয়চণ্ডী পাহাড়ের সুন্দর স্মৃতি নিয়ে অযোধ্যা পাহাড়ে যাওয়ার জার্নি শুরু হলো। জয়চণ্ডী পাহাড় থেকে কিভাবে আমরা অযোধ্যা পাহাড়ে পৌঁছালাম, অযোধ্যার পথে আমার সবচেয়ে কোন বড় ভয়ের সম্মুখীন হলাম, আর শেষে আমাদের সাথে কি ঘটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু একটু ধৈর্য ধরে আমার সাথে থাকো, একে একে সব বলছি। কয়লায় ভর্তি এই মালগাড়িটার জন্য গেট পড়েছে। এই বাচ্চাগুলো স্কুল থেকে ফিরছে, আমাদের দেখে হাসছে, কিন্তু ওরা কথা বলতে লজ্জা পাচ্ছে।
কি সুন্দর রাস্তা দেখো, এমন সুন্দর রাস্তা আর চারদিকের পরিবেশটা এত সুন্দর। যারা বাইক চালাতে ভালোবাসে তাদের জন্য তো এই রাস্তা স্বর্গ। হাইওয়ের থেকে এমন রাস্তায় বাইক চালাতে আমার বেশি ভালো লাগে। রাস্তায় যানজট নেই, লরি আর প্রাইভেট কারের কোনো দাপাদাপি নেই। রাস্তার দুপাশে খুব কাছেই গাছের সারি, আছে চাষের জমি, যেন এই রাস্তাগুলো প্রকৃতির অনেক কাছে। হাইওয়েতে যতটা সচেতন থাকতে হয়, কোনো দিকে ঘাট ঘোরানো যায় না, এই রাস্তাগুলো তেমন নয়। একটু কম স্পিডে বাইক চালাতে হয় ঠিক, কিন্তু এই রাস্তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে বারবার। এমন রাস্তা পেলে কিলোমিটারের পর কিলোমিটার বাইক চালানো যায়। একটা দুটো জায়গায় ফ্লাইওভারের কাজ হচ্ছে, তাই ওই জায়গাগুলোতে একটু রাস্তা খারাপ। ওভারঅল রাস্তা খুবই সুন্দর। আমরা পুরুলিয়া শহর থেকে কিছু ফল কিনে আবার চলতে শুরু করলাম। কিছু দূর গিয়েই এই রাস্তা ছেড়ে শিরকাবাদ দিয়ে অযোধ্যা যাওয়ার রাস্তায় উঠলাম। এখান থেকে ঝালদা 41 কিলোমিটার আর অযোধ্যা 33 কিলোমিটার। এই রাস্তায় উঠেই রাস্তার সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। বাবলা, খেজুর, পলাশ আরও নাম না জানা অনেক গাছের সারি এই রাস্তার সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। রাস্তায় কখনো রোদ, কখনো এই গাছের ছায়া মিশিয়ে একটা আলো ছায়া খেলা করছে, আর তার সাথে এই সবুজের সমাহার। উফ, কি ভালোই না লাগছে। আমাদের চমকে এই ভালো লাগাকে আরও বাড়িয়ে দিল এই পলাশ ফুলে ভর্তি পলাশ গাছের সারি। তোমরা দেখো আর বলো, এমন সুন্দর কালো পিচে ঢাকা লাল পলাশের আগুন রঙে রাঙা রাস্তায় তোমার সাথে তোমার খুব কাছের মানুষ বা খুব কাছের বন্ধু যদি থাকে, তাহলে এই অনুভূতিটা কি ভাষায় প্রকাশ করা যায়? আমিও তাই এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছি না, শুধু দেখছি আর এমন সুন্দর প্রকৃতির এই রূপ গোগ্রাসে যেন গিলছি। এই রাস্তার সৌন্দর্য দেখে চোখের যে কী শান্তি হচ্ছে সে আর কি তোমাদের বলবো। আমার স্মৃতির খাতায় এই রাস্তার অপরূপ সৌন্দর্য অমলিন হয়ে থাকবে চিরদিন। রাস্তার বাদিকে আকাশমণি গাছ বোনা আছে দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। আমার মন চাইছিল এখানে দাঁড়াতে, কিন্তু দেরি হয়ে যাবে বলে আর দাঁড়ালাম না। আমাদের তো অনেক দূর যেতে হবে, দেখার যে এখনো অনেক বাকি। এখানে একটু টিফিন করতে দাঁড়ালাম। পাশ দিয়ে চলে যাচ্ছে ছাগল আর ভেড়ার দল। ওই যে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের প্রথম দর্শনে এক্সাইটমেন্ট অনেক বেড়ে গেল। এই রাস্তা দিয়ে গেলে তোমরা অনেক আখের ক্ষেত দেখতে পাবে। আমরা আখের রস খেতে দাঁড়িয়ে গেলাম। কাকুটা বলল এখানে জল সেচের কোনো ব্যবস্থা নেই, তাই অন্য কোনো ফসল চাষ করা যায় না।
কিন্তু জলসেচ ছাড়াই প্রচুর আখ হয় এখানে। আমরা আর রাস্তায় দাঁড়াবো না, এবার সোজা পাহাড়ে উঠবো ভাবলাম, কিন্তু এমন কিছু আমাদের সামনে চলে এলো, আমাদের দাঁড়াতেই হলো, যা দেখে আমি অনেক ভয় পাই। দেখলাম নাম না যেন কোনো পাহাড়ি সাপ রাস্তা পার হচ্ছে। সাপে আমার খুব ভয়, ভাগ্যিস দূর থেকেই দেখতে পেয়েছিলাম। সাপ বাবাজি তার চেনা ছন্দে এঁকে বেঁকে রাস্তা পার হয়ে গেল, আর আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। আর একটু গিয়েই ওই সাপের মতো সরপির রাস্তা দেখতে পেলাম। এমন আঁকা বাঁকা পথে বাইক চালাতে খুব ভালো লাগে। এবার আমাদের সামনে বাঁকা ডহর। অযোধ্যা পাহাড়ে বাইক নিয়ে ওঠার সব থেকে বড় চ্যালেঞ্জ। সামনে কয়েকটা অনেক ঢালু হেয়ারপিন বেন্ট আছে। আমার 125 সিসি বাইকে পেছনে পিলিয়ন নিয়ে উঠছি, বাইক যেন আর উঠতে চাইছে না। মনে হচ্ছে যেন স্পিড কমতে কমতে বাইক দাঁড়িয়ে যাবে, তারপর পেছনের দিকে নামতে থাকবে, আর দাঁড়াবে না। ভয় একটু লাগছে, পাহাড়ে বাইক চালানোর খুব বেশি অভিজ্ঞতা নেই যে। কিন্তু ওই যে বলে, ডর কা আগে জিত হ্যায়। এসে যখন পড়েছি, সবাই উপেক্ষা করে পাহাড়েতে উঠবই। বাইকের গিয়ার কমিয়ে এক্সেলারেটর বাড়িয়ে পাহাড়ের বাইক চালানোর ভয়কে উপেক্ষা করে উঠে এলাম বাঁকা ডহরের উপরে। তোমরাও আমার সাথে দেখো বাঁকা ডহর থেকে অযোধ্যা পাহাড় দেখতে কেমন। দেখো একটার পর একটা পাহাড়ের শ্রেণী ওই নীল আকাশে মিলিয়ে গেছে। এবার আমাদের গন্তব্য হিলটপ। ওখানে গিয়ে থাকার জন্য ভালো হোটেল খুঁজব। যদি ঠিকঠাক দামে ঠিকঠাক থাকার জায়গা পাই তাহলে হিলটপেই থাকবো, আর না হলে পাহাড় থেকে নেমে বাঘমুন্ডিতে গিয়ে থাকবো। না, অনেক খোঁজাখুঁজি করেও ঠিক দামে ভালো থাকার জায়গা পেলাম না। এবার বন্ধুকে বাইক চালাতে দিয়ে আমি পিলিয়নের সিটে গিয়ে বসলাম। এখন আমরা আপার ড্যামে যাচ্ছি। দুই দিকে শালের জঙ্গলে ঘেরা রাস্তা, আর সূর্যি মামা ঠিক আমাদের চোখের সামনে কিরণ দিচ্ছে। এই আঁকাবাঁকা পথে আমরা আপার ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। আপার ড্যাম থেকে জল ছেড়ে ডায়নামো ঘুরিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। এই জল গিয়ে লোয়ার ড্যামে জমে। লোয়ার ড্যাম থেকে সেই জল তুলে এনে আবার সেই জল ছাড়া হয়। এভাবেই চক্রাকারে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা পুরুলিয়ার বিদ্যুতের চাহিদা অনেকটা মেটায়। এই আমরা আপার ড্যামে চলে এলাম। এই বিকেলে নীল আকাশের নিচে আপার ড্যাম কেমন নীল দেখাচ্ছে দেখো। আপার ড্যামের একদিকে নীল জল,
আর অন্যদিকে অনেক গভীর খাদ, আর তার পেছনে ছোট বড় পাহাড়ের শৃঙ্গের সারি। আপার ড্যামের এ মাথা থেকে ও মাথা বাইক চালিয়ে একটু ঘুরে নিচ্ছি। এবার আমরা মার্বেল লেক দেখতে যাব, কিন্তু আপার ড্যাম ছাড়ার আগেই একটা বড় সমস্যার সম্মুখীন হলাম। হঠাৎ বাইকের সামনের চাকার দিক থেকে কিসের যেন ঘর্ষণের আওয়াজ আসতে লাগলো। অনেক খুঁজেও কিছুই দেখতে পেলাম না। আশেপাশে কোনো গ্যারেজ নেই। এবার পাহাড় থেকে নামবো কী করে, এই ভেবেই মার্বেল লেক চলে এলাম। মার্বেল লেক থেকে পাথর কেটে আপার ড্যাম তৈরি করা হয়েছে। কাটা পাথরের সেই গর্তে এই লেক তৈরি হয়েছে। মার্বেল লেক থেকে যখন বামনি ফলসের দিকে যাচ্ছি, তখন শব্দ আরও বেড়ে গেল। মনে হতে লাগলো যেন বাইক চালিয়ে আর নামতেই পারবো না। কয়েকবার দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর আবার চলতে শুরু করতেই শব্দটা হঠাৎ জোরে হয়ে একদম ভ্যানিশ হয়ে গেল। কিন্তু বামনি ফলসে গিয়ে দেখি 4টের পর গেট বন্ধ হয়ে যায়, আর নামতে দেয় না। কি আর করব, অগত্যা আমাদের পাহাড় থেকে নামার রাস্তা ধরতে হলো। ওই যে নিচে বাঘমুন্ডি শহর দেখা যাচ্ছে, আর আরও দূরে একটার পর একটা ক্ষেত দিগন্তে মিশে আমাদের দৃশ্যপটে অদৃশ্য হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি নিচে নেমে একটা হোটেল খুঁজে স্নান করতে হবে, খিদেও পেয়েছে প্রচুর। বাঘমুন্ডিতে এসে একটা রিসোর্ট ভাড়া করে সেখানে স্নান খাওয়া সেরে আমরা মুখোশ গ্রামে চলে এলাম। বাংলা, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে যে ঐতিহ্যবাহী ছৌ নাচ দেখা যায়, এখানে তার মুখোশ তৈরি হয়। তাই এই গ্রামের নাম চিরদা গ্রাম বা মুখোশ গ্রাম। আঠা আর কাগজ দিয়ে তৈরি হয় এই ঐতিহ্যবাহী ছৌ নাচের মুখোশ। আশেপাশে ঘুরে আমরা এই কাকুর দোকানে চলে এলাম। কাকুর হাতের কাজ অনেক সুন্দর। এক এক করে ওনার হাতের কাজ পরম যত্নে আমাদের দেখাতে লাগলো। আমি ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম, তাই কাকু নিজেই আমাকে ভালো করে ভিডিও করতে বলল। এই মুখোশগুলো অন্ধকারে দেখতে পাওয়া যায়। এখন আমরা দেখে গেলাম, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে।